কিছু সময় ধরে আমি ভাবছিলাম যে একবার আমাদের গ্রামের বাড়ি যাওয়া উচিত। বহুদিন হয়ে গেল সেখানে যাওয়া হয় না। আসলে এখানে আসার পর থেকে এক বাড়ি থেকে আরেক বাড়িতে আসা একটা লম্বা সফর। যাই হোক, এইসবই এখন ভাবছিলাম, তখন দেখলাম রথিজিৎ সকাল সকাল হাসতে হাসতে তার ঘর থেকে বেরিয়ে আসছে। ইতিমধ্যেই বেচারাম কাকা টেবিলে ডিম টোস্টের সাথে চা সার্ভ করে দিয়ে গেছে। চায়ে চুমুক দিয়ে রথিজিতের দিকে চেয়ে বললাম, আরে রথিজিৎ, কি আজ এত সকাল সকাল উঠে বললে যে? আসলে মাঝে মাঝে আমিও একটু কথার মারপ্যাঁচ মারার চেষ্টা করি, কিন্তু রথিজিতের কাছে বারংবারই সেটা একটা বোকামোর পরিচয় হয়ে দাঁড়ায়। সে আমাকে এর পরিবর্তে জবাব দিল, হ্যাঁ, উঠেছি তো সেই 5টায়। দেখলাম তুমি ঘুমোচ্ছ, তাই আর তোমাকে ডাকিনি। একবার গিয়েছিলাম ওই নিত্যানন্দ কাকার বাড়ি। আমি চমকে উঠলাম। বললাম, আরে বলো কি, নিত্যানন্দ কাকা মানে সেই হরিশপুর গ্রামের সেই তিনি? রথিজিৎ বলল, বিজয়, ঠিকই বলেছ, সেই তিনি। এখানে বলে রাখা ভালো, নিত্যানন্দ কাকা হচ্ছে আমাদের বাড়ির কুলপুরোহিত, আর হরিশপুর হচ্ছে সেই আমার গ্রামের বাড়ি, যার কথা আজকে সকালেই আমি ভাবছিলাম। কিন্তু হঠাৎ নিত্যানন্দ কাকা এখানে কেন এসেছেন, আর হঠাৎ রথিজিৎ বা তার সাথে দেখা করতে কেন গিয়েছিল, এমন কিছু প্রশ্নের মধ্যে আরেকটি প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সেটা হচ্ছে, নিত্যানন্দ কাকার 2 ছেলে এখানে থাকেন, কিন্তু যখন তারা এখানে উঠে আসে তখন নিত্যানন্দ কাকা সাফ জানিয়ে দিয়েছিলেন যে তিনি কখনোই কলকাতায় এসে থাকবেন না। ওনার যদি থাকতেই হয় তাহলে তিনি ওই গ্রামেই থাকবেন, এবং মৃত্যুর আগে পর্যন্ত ওনাকে ওখান থেকে কেউ নড়াতে পারবে না। সেই নিত্যানন্দ কাকা আজ হঠাৎ এখানে কি করছেন? যখন এতগুলো প্রশ্ন আমার মাথার ঘিলুর সমস্তটি কাবু করে ফেলেছে, ঠিক সেই সময়েই রথিজিৎ বলে উঠল, আরে উনি কিছু সমস্যা নিয়ে এসেছেন। বলছেন যে ওনাদের গ্রামের বাড়িতে নাকি কিছু ভুতুড়ে সমস্যা দেখা দিয়েছে। আমি তো হেসে উঠলাম। আরে রথিজিৎ, বলো কি, ভূত? আজকাল দেখছি ভুতুড়ে কাণ্ড হচ্ছে, আর সেই সব ভুতুড়ে কাণ্ডর কেস তোমার কাছে আসছে। রথিজিৎ হাতে আঙুল দিয়ে চুপ করতে বলল। আরে বিজয়, চুপ চুপ, এখন অত হাসাহাসি করো না তো। কখন তোমার কাকা এখানে এসে হাজির হবেন তার কোনো ঠিক আছে? আর সমস্যাটা আমি শুনলাম ওই ভুতুড়ে কাণ্ড ভাবাটাই স্বাভাবিক, তবে দেখা যাক আসলে কি। আমি উত্তেজিত হয়ে বললাম, আরে তাহলে আমাকেও একটু বলো, ব্যাপারটা কি? হ্যাঁ, তাহলে বলছি শোনো। রথিজিৎ বলতে যাচ্ছিল, এমন সময় সিঁড়িতে দেখলাম পায়ের শব্দ। দেখলে, এই বলছিলাম হয়তো উনি এসেই পড়বেন, আর উনি তোমার কথাই জিজ্ঞাসা করছিলেন। আমি বললাম একটু পরেই বিজয় উঠে পড়বে, আপনি একটু পরেই চলে আসুন। সময়ের কাণ্ডজ্ঞান আছে বলে মনে হচ্ছে না। আমি বললাম, আরে থাকবে না মানে, বলছো কি হে? সত্যি কথা বলতে, আমার বাবা মার পর যদি আমি কাউকে মানি, সেটা হচ্ছে এই নিত্যানন্দ কাকা। তবে একটা জিনিস বুঝলি রথিজিৎ, আজকে সকালে কিন্তু আমি ভাবছিলাম আমার ওই গ্রামের কথা, আর এখন নিত্যানন্দ কাকা, আর ওই তারপরে ভুতুরে কাণ্ড। উফ, মনে হচ্ছে ভাগ্য এবার বেশ ভালোই রয়েছে, কি বলো? হ্যাঁ, তা বলতেই পারো। তবে এখন আর সময় নেই। তুমি বেচারামকে একবার বলে আসো যে জল খাওয়া তৈরি করতে। আমি ততক্ষণ ওনাকে বসাই, বুঝলে? আমি যখন সিঁড়ি দিয়ে নামছিলাম তখন আমার সাথে নিত্যানন্দ কাকার দেখা হলো। আমি ওপরে গিয়ে বসতে বলে নিচে চলে এলাম। নিচে এসে বেচারামকে জলখাবার তৈরি করতে বলে তারপর আবার ওপরে চলে এলাম। এসে দেখলাম নিত্যানন্দ কাকা সোফায় বসে রয়েছেন। আমার দিকে দেখে তিনি
উৎসুক হয়ে বললেন, বিজয়, কেমন আছিস বাবা? হ্যাঁ কাকা, বেশ ভালোই আছি। তুমি কেমন আছো বলো, অনেকদিন পর তো এলে। হ্যাঁ, ওই চলছে রে। জানিসই তো সব। এখনো তো ওখানেই থাকতাম, কিন্তু হঠাৎ এমন কিছু হয়ে গেল। আমি তোর বন্ধু রতিজিৎকে বলছিলাম সেসব ব্যাপারে। হ্যাঁ, আসলে রথিজিৎ সেটাই আমাকে এক্ষুনি বলতে যাচ্ছিল, আর তার মধ্যে তুমি এসে গেলে বলে ওই আর কি। ও আচ্ছা আচ্ছা, আমি বলছি শোন না। হ্যাঁ সে ঠিক আছে, তুমি বলো না। তার আগে বলো, সেখানে সব কেমন? ভালো না রে, সেজন্যই তো ছুটে এলাম সেখান থেকে। বা আয় আয়, তুই বস আগে দেখি। তাহলে তবে এখানে এলে? ভোরের ট্রেন ধরে এসেছি রে আজ। রথিজিৎ পাশ থেকে বলল, আরে বিজয়, আগে শোনো ব্যাপারটা কি হয়েছে, তারপরে না হয় আলাপ আলোচনা সেরে নিও। এরপর আমিও হাসি মুখে বললাম, হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। কাকা তুমি বলো। নিত্যানন্দ কাকার মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। তিনি যেন মনে মনে সমস্ত ব্যাপারটা সাজিয়ে নিলেন, তারপর বলতে শুরু করলেন, বিজয়, তুই তো জানিসই যখন তোর বাবা মারা উঠে গেল, তারপরে আমার ছেলেরাও যখন সেখান থেকে উঠে এলো, তখন তারাও আমায় বলেছিল যে এখানে উঠে আসতে, কিন্তু আমি রাজি হইনি। আসলে কি জানিস তো, আমরা মাটির মানুষ, মাটির গন্ধে বড় হয়েছি, মাটির সাথে খেলাধুলা করেছি। আমরা কি আর সেসব ফেলে আসতে পারি রে? তোর বাবা মা যখন গ্রাম থেকে চলে এলো, আমাকে বলেছিল, নিতু, বাড়িটার খেয়াল রাখিস, মাঝে মাঝে নিজে এসে থাকিস। জানিস বিজয়, তোদের বাড়িতে এখনো সপ্তাহে 2টি বার যাই, পরিষ্কার পরিচ্ছন্ন করি, নিজে থাকি, খুব ভালো লাগে রে। কিন্তু ইদানিং বলতে গেলে তোদের বাড়িতেই আমাকে থাকতে হয়। আমার বাড়িতে আমি আর থাকতে পারি না রে। নিত্যানন্দ কাকার দিকে চেয়ে দেখলাম তার মুখটা ঘামতে শুরু করেছে। কথার মাঝখানে তিনি থেমে খানিকক্ষণ একটু দম নিলেন। এর মাঝে আমি বলে উঠলাম, কিন্তু কাকা, তুমি তোমার ঘরে কেন থাকতে পারো না? রথিজিৎ দেখলাম এই প্রশ্নটা করার পর তার চোখ দুটো একটু ছোট ছোট করে দেখছে আমাকে। বুঝলাম সে আমাকে এরকম বোকা বোকা প্রশ্ন করতে বারণ করছে, কিন্তু আমি সবটা বুঝতে না পারলে কি করব? হ্যাঁ মানলাম সে না হয় সবটাই জানে, আর তাছাড়া তাকে তো নিত্যানন্দ কাকা সবটাই বলেছে, কিন্তু আমি তো কিছুই জানি না। যাই হোক, সামনে রাখা কাঁচের গ্লাস থেকে সামান্য জল খেয়ে নিত্যানন্দ কাকা আবার শুরু করলেন, ঘটনাটা বলছি আজ থেকে ধর ওই 10 দিন আগে। তখন আমার ছেলেরা গ্রামে গিয়েছিল আমার সাথে দেখা করতে। যদিও বা তাদের প্রধান লক্ষ্য ছিল একটাই, গ্রামের বাড়িটা বিক্রি করে তাদের সাথে চলে যেতে আমাকে মানিয়ে নেওয়া। কারণ গ্রামের বাড়িটা আমাদের জানিসই তো অনেকটাই বড়, আর সেটা বিক্রি করলে বেশ ভালোই টাকা পাওয়া যাবে। কিন্তু আমি তো সেটা বিক্রি করতে চাই না। আর তারা তো বেশ ভালো জায়গাতেই রয়েছে, এবং তাদেরও টাকার তো অভাব নেই। আর হলেও বা সে যে জায়গায় রয়েছে সে তো আমার থেকে অনেক গুণ খরচ করে, আর আমারও মনে হয় না যে এটা বিক্রি করা উচিত। তো যাই হোক, এই নিয়ে বলতে পারিস তাদের সঙ্গে মাঝে মধ্যেই আমার কথা কাটাকাটি হয়, কিন্তু কি আর করা যাবে, এই সময়ে এসব জিনিস স্বাভাবিক। ওরা ভাবছে হয়তো আমার মরার বয়স চলে এসেছে, যদি জমিটা অন্য এক ভাইয়ের নামে করে দিই বা বোনের নামে করে দিই। তো যাই হোক,
ওরা গিয়ে প্রায় 2 দিন থেকে ছিল, এবং বলতে পারিস আমাকে প্রায়ই বোঝানোর চেষ্টা করে গেছে বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য। এবং হাস্যকর ব্যাপার কি জানিস, তারা সেখানে বাড়ি কেনার জন্য দালালও ঠিক করে রেখেছিল, কিন্তু তাতে বাদ সাধলাম আমি। এরপরে সবাই যে যার ফিরে গিয়েছিল, শুধু আমাদের ছেলেরা নয়। তুই তো জানিস আমাদের বাড়িটা তখনকার সময় সব থেকে পুরনো, যখন আমার পূর্বপুরুষেরা সেই বাড়ি পায়। আমি বললাম, পায় বলতে? আমি তো এই ব্যাপারে কিছু জানি না। ও, তাহলে তোর বাবা তোকে বলেনি? শোন তাহলে, জমিদার রাজশেখরের যখন রাজত্ব চলছে, সেই সময় আমার প্রপিতামহ ছিলেন তাদের বাড়ির পুরোহিত। কিন্তু কালক্রমে সেই জমিদারের কোনো পুত্র সন্তান না হওয়ার জন্য তিনি অনেক যজ্ঞ করেন, কিন্তু তার কপালে কিছুতেই পুত্র সন্তান আর জোটে না। ধীরে ধীরে জমিদার বৃদ্ধ হতে থাকেন। তার 9টা মেয়ে ছিল। কারোর কারোর হয়তো ছেলে ছিল না, কিন্তু প্রায় জনেরই ছেলে সন্তান ছিল, আর সবাই ভাবত সেই জমিদারির ভাগটা তারই প্রাপ্য। কিন্তু এরকম তো সম্ভব নয়। একজনকে দিলে আরেকজনের মন তো ক্ষুণ্ণ হবেই। তখন তিনি কি করবেন? আমার প্রপিতামহের একমাত্র সন্তান রাঘবেন্দ্র, তার সাথে ওনার সব থেকে কনিষ্ঠ সন্তানের বিবাহ দেন এবং সমগ্রটা তাকেই সঁপে দেন। এবং কথিত আছে যে তিনি নাকি সম্পত্তির বন্টন করেই পরের দিন রাতে দেহত্যাগ করেন। যাই হোক, তারপর এই বড় বাড়ি আর তার সাথে তার দেখাশোনার ভার পড়ে আমাদের বংশের উপরে। মানে পারিবারিক সূত্রে যারা এসেছেন তারা এটা যতটা পেয়েছেন দেখভাল করেছেন। আমি বললাম, বাহ, সত্যি দারুণ তো। আমি তো এসব বিষয়ে কিছু জানতামই না। তাহলে তো রথিজি তার আমাকে একদিন আপনাদের বাড়িতে যেতে হয়, মানে সেখানে গিয়ে একটু 2 দিন থাকবো। আর জমিদার আমলের বাড়ি বলে কথা। হ্যাঁ রে, কিন্তু এখন যে অবস্থা, তাতে কি করে যে কি হবে। ও হ্যাঁ হ্যাঁ কাকা, যেটা বলছিলেন আপনি সেটা বলুন। হ্যাঁ, আমিও না মানে বলতে বলতে তো যাই হোক, ছেলেমেয়েরা যে যার সব বাড়ি ফিরে যাওয়ার 2 দিন পরেই সন্ধেবেলা হাট থেকে বাজার করে এনে আমি রান্না বান্না করে খেতে সবে শুয়েছি। বেশিক্ষণ হয়নি, হয়তো ওই 8টা কি এরকম বাজবে। আর গ্রামে তো জিনিসটা 8টা মানেই অনেক। শোয়ার কিছুক্ষণ পরেই আমি দেখলাম দরজায় যেন কি ঠক ঠক করছে। আমি তো অবাক, কারণ এই পল্লী অঞ্চলে রাত 8টার সময় আবার আমার মতো একজন বুড়োর বাড়িতে কে এই বা আসবে। কিন্তু 2বার ঠক ঠক হয়ে আবার সেটা বন্ধ হয়ে গেল। মনে মনে একটু শান্তি পেলাম। যাক বাবা, হয়তো মনের ভুলও হতে পারে। কিন্তু দ্বিতীয়বার যখন দরজায় আবার ঠক ঠক করলো, কেমন একটা সন্দেহ হলো, চোর এলো নাকি। এদিকটা তেমন বাড়ি ঘর দৌড়ও নেই। মনে মনে ভাবলাম কি করা যায় এবার। কিছুক্ষণ এরকমই স্তব্ধ হয়ে রইল। তারপর সাহস করে উঠে গিয়ে আমি দরজাটা খুলেই ফেললাম। দরজা খুলে কিন্তু কিছু দেখতে পেলাম না। বাইরেও বেরোলো শুধু ঝিঝির ঢাক এবং চাঁদের আবছা আলো ছাড়া আমার চোখে আর কিছুই পড়ল না। ঠিক এই সময়টাতেই গাটা যেন একটু শিরশির করে উঠল। তাই জন্যই আর বাইরে না থেকে ভেতরে এসে দরজা দিয়ে সবে মাত্র বিছানায় উঠেছি, ঠিক সেই সময় আবার ঠক 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 ঠক। প্রথমবার দরজা খুলতে যাওয়ার ভয় হচ্ছিল না ঠিকই, কিন্তু এইবার যেন মনের মধ্যে কেমন একটা ভয় ভাব জাগতে লাগলো। এত রাতে ঠক ঠক কে করছে?
তার উপর বাইরে গেলাম, কাউকে দেখতে পেলাম না। না, আমার সাথে কেউ মজা করবে না তো। তাহলে এরপর কিছুক্ষণ বিছানার উপরে চাদর মুড়ি দিয়ে বসে রইলাম। ঠক ঠক করে দুবার, মানে একবার ঠক ঠক, আবার একবার ঠক ঠক। অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম আর তো ঠকঠক হচ্ছে না, এইবার গিয়ে খুলে দেখা যাক। আস্তে আস্তে পা টিপে টিপে গিয়ে দরজাটা খুললাম। দরজা খুলে আবার বেরোলাম। আমি থাকি আমাদের বাড়ির দোতলায়। আমি এটাই ভাবছিলাম যে এত বড় বাড়িতে দোতলায় উঠলই বা কি করে। এদিকে দোতলায় ওঠার যে সিঁড়ি রয়েছে তার উপরে একটা গেট বসানো রয়েছে। এটা পার করেই ঘর পর্যন্ত আসা এতটা সোজা কথা নয়। যাই হোক, বলতে লজ্জা নেই, আমি একটু ভয় পেয়েছিলাম বটে। দুরু দুরু বুক নিয়ে যাচ্ছি, এমন সময় দেখলাম একতলা দালানে কি যেন ঘুরে বেড়াচ্ছে। দেখেই আমার হাত পা ঠান্ডা অবশ হয়ে গেল। বিষয় তোকে যে কি বলবো, ছবিটা এতটাই পরিষ্কার, পুরো যেন কোনো একটা কালো অবয়ব বারবার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে, আবার অন্য প্রান্ত থেকে এক প্রান্তে ভিড়ে ভিড়ে আসছে। আমি শুধু দোতলা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। চাবি খুলে নিচে গিয়ে দেখার সাহসটুকু আমি ততক্ষণে হারিয়ে ফেলেছি, কারণ ওই কালো ছায়াটা স্বাভাবিকভাবে গমন করছিল না। এত গতি কোনো মানুষের হতে পারে বলে আমার মনে হয়নি। অনেকক্ষণ ধরে এইভাবেই চলতে থাকলো। যখন মনে হলো যে এইবার ছুটে ঘরে ঢুকে যাব, তখন হলো আর এক কাণ্ড। দেখলাম আমার বাঁ পাশ থেকে একটা শব্দ করতেই ঘুরে দেখলাম আমার ঘরের দরজাটা আপনি আপনি ভেতর থেকে বন্ধ হয়ে গেছে। এইবার আমার মাথায় পড়ল আকাশ ফেটে। এ কি, আমার সমস্ত চাবি সমস্ত কিছুই তো ঘরের মধ্যে রয়েছে। যদি না ঢুকতে পারি তাহলে তো আমি এখান থেকে বের হতেই পারবো না। আর এই ঠান্ডাতেও আমি রীতিমতো কাঁপতে শুরু করেছি। কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না আমার সাথে কি হয়ে যাচ্ছে। এ কি কোনো দেহ নাকি দানব যে আমার ঘরে এসে এমন খেলা দেখাচ্ছে? ভেবে দেখো বিষয়, কি যে অবস্থা। ততক্ষণে আমি উত্তেজিত হয়ে পড়েছি। বললাম, কাকা বলেন কি, এ কিভাবে সম্ভব? এর পরে তাহলে আপনি কি করলেন? বলুন কাকা, বলুন। এরপরে প্রায় 15 থেকে 20 মিনিট হবে আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে দেখলাম দরজা আবার আপনি আপনি খুলে গেল। ভয় আর আনন্দের মিশ্রিত যে অনুভূতি, সেটা আমি সেই দিন অনুভব করেছিলাম। প্রথমে তো যাওয়ার সাহস পাইনি। ধীরে ধীরে যখন ঘরের দিকে এগোচ্ছি, তখন হঠাৎ করেই কেমন একটা মাথাটা ঝিমঝিম করে উঠল। আর বেশিক্ষণ চাইতে পারলাম না, যেন মনে হলো এক্ষুনি ঘুমের দেশে রওনা দেব। ধীরে ধীরে সেখানেই লুটিয়ে পড়লাম। চোখ যখন আমার খুলল, তখন ভোর 5টা হবে। আকাশে সূর্যের কিরণের আলো আলোকদর্শী হয়ে আমার সামনে এসে পড়েছে। যেন মন থেকে সমস্ত ভয়টা মুছে গেল। তারপরে আমি দেখলাম সেই দরজার দিকে সেটা খোলা অবস্থাতেই পড়ে রয়েছে। বলতে পারো সঙ্গে সঙ্গে সেই ঘরে ঢুকিয়ে চাবি নিয়ে নিজের দরজাটা খুলে নেমে এসেই তোমাদের বাড়িতে চলে যায়। এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে সেই দিন আর সেই বাড়িতে ফিরে যাওয়ার সাহস আমি পাইনি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, কাউকে যে বলবো আর সেও যে বিশ্বাস করবে এর তো কোনো নিশ্চয়তা নেই।
তৃতীয় দিনের দিন আমি আমার এক সহবন্ধু দুলালকে নিয়ে আমার সেই বাড়িতে আবার এলাম। যদিও দুলালকে কিছু বলিনি এ বিষয়ে, কারণ যদি তাকে এসব বিষয়ে বলতাম তাহলে বোধহয় সে ভয়ে আর আসতো না এবং গ্রামেগঞ্জে রটে যেত যে আমার বাড়ি ভুতুড়ে হয়ে গিয়েছে। আর আমি ব্রাহ্মণ হয়েও সেই বাড়িতে থাকতে না পেরে ভয়ে পালিয়ে গিয়েছি। একজন ব্রাহ্মণ হয়ে এটা তো শোভা দেখায় না বাবা, তাই আর কি। কাকা দেখো, ভূতের ভয় হোক আর যারই ভয় হোক, ভয় মানুষকে নিজের বোধ বুদ্ধি থেকে একেবারে আলাদা করে দেয়। যখন কোনো মানুষ ভয় পায়, সে যেই বিষয় নিয়ে পেয়ে থাক না কেন, তার অন্তরাত্মা সেখান থেকে সবসময় পালাবার চেষ্টা করে। তাই তুমি এইসব নিয়ে লজ্জিত হও না। তুমি বাকিটা তাড়াতাড়ি বলো দেখি। তারপরে ভাবলাম দুলালকে বলি যে আজকের দিনটা আমি আর সে এখানেই থাকবো। যেমন বলা তেমন কাজ। সন্ধেবেলা দুলালকে বললাম যে হাট থেকে মাংস কিনে নিয়ে আয়, রাত্রে তাহলে রুটি আর মাংস বেশ ভালো করে খাওয়া যাবে। যদিও এসব আমি বলছিলাম ঠিকই, কিন্তু মনের মধ্যে থাকা সেই ভয়টা বারে বারে চাগা দিয়ে উঠছিল। যাই হোক, দুলাল বেশ তাড়াতাড়ি ফিরে এলো। রাত্রে 8টার মধ্যে খাওয়া দাওয়া করে আমরা বসলাম গল্প করতে। এইসব চলতে চলতে আমার মাথায় ভয় ভূত এইসবের আর কোনো চিহ্নই ছিল না। আমি নিশ্চিতই ভেবেছিলাম যে ওটা আমার মনের ভুলই হবে। হয়তো আগের দিন রাত্রে গ্যাসটা একটু বেশি পরিমাণেই হয়ে গিয়েছিল। এইসব ভাবছি আর নিজের মনকে যার পরনাই শান্ত করছি। এমন সময় দরজায় আবার কড়া নড়া শব্দ। আতঙ্কে আমার মুখ থেকে কোনো কথা বের হলো না। দুলাল আমার দিকে না তাকিয়েই বলে উঠল, আরে এত রাত্রে আবার তোর বাড়িতে গিয়ে এলো? আমি তখনও চুপ, কারণ এতক্ষণ ধরে নিজেকে যা কিছু বুঝিয়েছি তা নিমেষে উবে গিয়েছে। আমি কোনো ক্রমে বললাম, কেউ না তো, কেউ আসেনি তো। দুলাল তখনও ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারেনি। সে বলল, আরে দূর পাগল, দেখতে পাচ্ছিস না কেউ একজন এসেছে? দাঁড়া তুই বস, আমি গিয়ে দেখে আসছি। আমি যে তাকে আটকাবো সেই সুযোগও সে আমাকে দিল না। তার আগেই সে উঠে গিয়ে দরজা খুলতে গেল। ব্যাপারটা কেমন হয়েছে বলো তো? আগে বললাম না যে দরজায় শব্দ হয় 2 বার, কিন্তু দুলাল একবার হতে উঠে গিয়েছিল। দরজা যখন খুলতে যাবে ঠিক সেই সময় আরো একবার ঠকঠক হলো, আর দুলাল তার পরপরই দরজাটা খুলে ফেলল। আমরা দুজনেই দেখলাম একটা কালো ছায়া যেন দোতলা থেকে নিচের দিকে অনায়াসে নেমে গেল। প্রথমে তো দুলাল দেখে নিজের চোখের ভুল ভেবেছিল, কিন্তু পিছন দিকে ঘুরে যখন আমার দিকে তাকালো তখন সে বুঝলো দৃশ্যটা সে একা দেখেনি, আমিও তার সাথে দেখেছি। কিছুক্ষণের স্তব্ধতার পর দুলাল কপাট বন্ধ করে ধীর পায়ে খাটে এসে বসল। দুলাল আমাদের পাড়ায় বেশ সাহসী নামেই খ্যাত, কিন্তু তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল সেই দৃশ্য দেখে সে নিদারুণ ভয় পেয়েছে, কিন্তু তাও কোনো মতে নিজেকে সামনে রেখেছে। দুলাল একটা শুকনো হাসি আসার চেষ্টা করে বলল, এই নিত্য বলছি, ওটা কি ছিল বলতো? আমি এবার তাকে সমস্ত ঘটনা খুলে বললাম। দেখলাম সে যেন আতঙ্কে আঁতকে উঠেছে। আর মুখের প্রবৃত্তি দেখে মনে হলো সে রীতিমতো আমার উপর রাগও করছে, আবার এইসব শোনার পরে ভয়ও পেয়েছে। কিছুক্ষণ পর দুলাল আবার বলল, তাহলে যে এখন কি করা যায় সেটা তুই বল। কি করা যায় সেটা তো আমিও বুঝতে পারছি না। বুঝতে যখন পারছিস না তাহলে শুধু মুধু আমায় ডেকে আনা কেন হে?
মাফ কর ভাইয়া, আসলে আমি বুঝতে পারিনি যেটা সত্যি, মানে আসলে আমি ভেবেছিলাম আমার মনের ভুল, কোথাও একটা হয়তো ভুল হচ্ছে, কিন্তু আমার কথা শেষ না হতেই আবার সেই দরজায় ঠকঠক করার শব্দ শুনতে পাওয়া যায়। দুলাল আমার দিকে চেপে সরে এসেছে। সেও রীতিমতো ভয় পেয়েছে। আর আমার অবস্থা তো আমি আগেই বলেছি। এরকম করে ঠকঠক শুনতে শুনতে কোনো মতে আমরা রাতটা কাটিয়ে তারপর ভোর হতেই সেই ঘর থেকে সোজা দৌড় দিই। তারপরে গৃহবন্ধন করানোর জন্য লোক ডেকেছিলাম, কিন্তু তাতে তো কিছু হলোই না। উপরিউক্ত পাড়া এটা রাষ্ট্র হয়ে গেল যে আমাদের ওই বাড়িতে ভৌতিক কাণ্ড ঘটছে। দুলাল কিছু না বললেও ওই যজ্ঞ করার কারণে সবাই সেটা জানতে পারলে। এ দুদিন পরই আমার ছেলেরা সেখানে গিয়ে হাজির। তারা সেখানে গিয়ে বলল যে এই বাড়িটা বিক্রি করে দিতে। আগেও 1000 বার হয়তো বলেছে। এমনিতেই কেউ থাকে না, তার উপরে আমার নাকি, যাই হোক, তাই ভাবলাম কথাটা তো ঠিকই। যদি এরকমভাবে পাড়ার প্রতিবেশীদের ভিতরে রাষ্ট্র হতে থাকে যে বাড়িতে ভূত রয়েছে বা ভৌতিক কাণ্ড ঘটছে, তাহলে তো এ বাড়ি বিক্রি করা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। আজ সকালে এখানে এলাম, ভাবলাম যে বাড়িটা বিক্রি করে দেব। আর আমি অমনি আসতাম কারণ তোদের বাড়ির চাবিটার বাকি সব কিছু তোকে দিয়ে দেব বলে। কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে ছেলেদের সাথেই থাকবো। আর কি করা যেতে পারে বল? আমি কিছু বলতে যাচ্ছিলাম, এমন সময় পাশ থেকে রথিজিৎ বলল, আর এই নিত্যানন্দ কাকা, এত তাড়াতাড়ি আপনি হাল ছেড়ে দিলে কি হবে? আমি তো সকালে আপনাকে বললাম যে আপনি চিন্তা করবেন না, আমরা এই বিষয়টা দেখে নেব। নিত্যানন্দ কাকার চোখে মুখে একটা আলোর ছাপ দেখা গেল, যেন এর থেকে বেশি খুশি তিনি জীবনে আর কোনোদিন হননি। কিন্তু হঠাৎই তার মুখ আবার শুকিয়ে গেল। তিনি বললেন, কিন্তু বাবা, আমি তো শুনেছি তোমরা ওই খুন, তারপরে আরো কি সব রয়েছে, ওই সব দেখাশোনা করো। কিন্তু এসব তো অলৌকিক ব্যাপার বাবা। তোমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না বাবা। না বাবারা, তোমরা এই বুড়ো মানুষটির জন্য এত বড় ঝুঁকি নিও না। আমি বললাম, আরে কাকা তুমি থামো। দেখো, আমি জানি গ্রামের দিকে এই ভূত, অলৌকিক, ভূতুরে কাণ্ড এইসব নিয়ে অনেক কিছু প্রবাদ আছে, কিন্তু আমার মনে হয় না এই বিজ্ঞানের যুগে ভূত বলে কোনো বস্তু রয়েছে। তাও যেহেতু তুমি বলছো, তাহলে আমি আর রথিজিৎ একবার গিয়ে ব্যাপারটা যাচাই করে দেখতেই পারি। কি রথিজিৎ, কি বলো হে? রথিজিৎ পাশ থেকে উত্তর দিল, অবশ্যই। আমি তো তোমার কাকাকে সকালবেলা সেটাই বললাম যে অনেকদিন হলো বাইরে কোথাও যাওয়া হয়নি, আর সেই সুবাদে যদি একটা রহস্যের সমাধান করতে পারা যায় তাহলে আমার জন্য তো ভালোই হয়। তাহলে কাকা বুঝলে একটা কাজ করা যাক, তুমি আমাকে আর রথিজিৎকে তোমাদের বাড়ির চাবিটা দিয়ে দাও। তাহলে আমরা ওখানে গিয়ে ওই 2-3 দিন থেকে দেখি, যদি কিছু হয় তো তাহলে ভালো, আর যদি না হয় তাহলে তো ব্যাস হয়েই গেল। নিত্যানন্দ কাকা একটু চিন্তা করে তারপর বলল, দেখ বিজয়, সত্যি বলতে তোদের যেতে দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। তোরা এখন যুবক, এই সময় বলতে পারিস যে হ্যাঁ, হতে পারে তোরা এর বিহিত করতে পারবি। তাহলে আমি তোদের সাথে বেরিয়ে পড়ছি, আর দুলালকে সব বলে দিলে ও ব্যবস্থা করবে। আমি আর রথিজিৎ কাকার ভয়টা লক্ষ্য করতে পারলাম। আমি কিছু বলার আগেই রথিজিৎ বলল, আরে না না কাকা, আপনাকে আর যেতে হবে না, আপনি টেলিফোন করে জানিয়ে দিলেই হবে। না হলে যদি কোনো চিঠি লিখে দেন তাহলে আমরা সেটাও গিয়ে দেখাতে পারি, যেটা আপনি ভালো মনে করবেন। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমি তোমায় একটা চিঠি লিখে দেব, তুমি সেটা দুলালকে গিয়ে দেখিও।
সে তোমাদের সব রকম সাহায্য করবে। আমি একটু কৌতুক ভরেই বললাম, আচ্ছা কাকা, ওই যে আপনার বন্ধুর কথা বলেছিলেন না, ওই দুলাল বলে কি একজন, তা এইসব হওয়ার পরে ভয় পেয়েও উনি আমাদের সাহায্য করবেন বলেছেন? তা কেন করবে না? বন্ধু সেই যে বিপদেও থাকে আবার আপদেও থাকে। দুলাল হচ্ছে আমার সেই ছোটবেলাকার বন্ধু। ও সব সময় আমার পাশে থেকেছে, তাই ওকে নিয়ে আমায় ভাবতে হবে না। আমি বললাম, তাহলে আমরা কালকে সকালেই রওনা হয়ে যাব, কি বলো রথিত? হ্যাঁ হ্যাঁ, তাই চলো। চিঠি আর বাড়ির চাবি নিয়ে রওনা দিলাম হরিশপুরের উদ্দেশ্যে। সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই প্রথম ট্রেনটা আমাদের মিসই হয়ে গেল। স্টেশনে বসে থাকাকালীন রথিজিৎ বলল, দেখছো বিজয়, বারবার তোমাকে বলেছি এই সব ব্যাপার নিয়ে একটু সচেতন হও, কিন্তু তা তুমি কেন শুনবে বলো? দেখলে তো খামোখা আমাদের ট্রেনটা মিস হয়ে গেল। আহা, অত চড়ছো কেন? এরপরেই তো ট্রেন রয়েছে, এক্ষুনি ট্রেনটা চলে আসবে। হ্যাঁ, কিন্তু তুমি এটা বুঝছো না যে আমাদের হাতে সময় বেশি নেই। কাল সন্ধ্যেই নিধুবাবু ফোন করে জানালো যে একটা কেস নাকি অলরেডি আমাদের জন্য রেডি রয়েছে, তাই 2 দিনের মধ্যেই আমাদের ফিরতে হবে। ও আচ্ছা, আমি সেসব কি করে জানবো? তুমি কি আমাকে মানে সেই সব জানিয়েছো নাকি? সব কিছু এরকম লুকিয়ে ফেললে কি চলে? না রথিজিৎ, এগুলো কিন্তু একেবারেই ঠিক নয়। তুমি সব সময় আমার থেকে সব কিছু লুকিয়ে যাও। আরে বাবা, হয়েছে হয়েছে, একটা কি না কি বলেছি, তাতেই এত ছুটে যাওয়ার কি হলো? এই সব কথাবার্তার মাঝেই দেখলাম ট্রেন ঢুকে গিয়েছে। ট্রেনে উঠে আমরা পাড়ি দিলাম সেই হরিশপুরের উদ্দেশ্যে। ট্রেনটা লেট করায় আমাদের পৌঁছতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। রথিজিতের দিকে চেয়ে বললাম, দেখেছ তো রথিজিৎ, তুমি ট্রেনে ওঠার সময় এমন কটূক্তি করলে সেটাই সত্য হয়ে গেল। আর যা মনে হচ্ছে সত্যি এখানে মানে ভূত নেই তো? ওহো বিজয়, তুমি না পারো বটে। আমি আর কি করি বলো? তুমি যদি বসে বসে গল্প বানাও, আর সেই সব যদি গল্প বানাতে গিয়ে এবার তোমার মাথাটাও বোধ হয় খারাপ হয়ে গিয়েছে। আমি গেলাম চোটে। কি কি বললে? আমি বসে বসে গল্প বানাই? না মানে লেখো তো, মানে তাতে কিছু জিনিস তুমি ওই অত্যাশ্চর্য করে লেখো, মানে সেটাই তো বলছি। এই দেখো, আমি কিন্তু কোনো গল্প বানিয়ে লিখি না, যেটা হয় আমি সেটাই লিখি, কিন্তু কখনো কখনো কিছু জিনিস আড়াল করতে হয়, তার জন্য কিছু জিনিস আবার বাড়াতে হয়। এইটাকে কিন্তু তুমি পুরোপুরি বানানো বলতে পারো না। এরকম করে যখন আরও একটা বড় খসড়া শোনাতে যাব, ঠিক এমন সময় লক্ষ্য করলাম যে যেই স্টেশনে নেমে আমরা মল্লযুদ্ধ শুরু করতে চলেছিলাম, সেখানে আমরা ছাড়া আর অন্য কোনো লোক নামেনি। চারিদিকটা একবার দেখে নিয়ে রথিজিৎ বলল, বুঝলে বিজয়, তুমি বরং শক্তিটা এখন একটু সঞ্চয় করে রাখো। যা দেখছি তোমার গল্পের ভূত এখানে চলে আসতেই পারে। রথিজিৎকে আরও হয়তো কিছু উত্তর দেওয়া যেত, কিন্তু ভেবে দেখলাম তার সাথে আমি এখন কথায় পারবো না। তার থেকে বরং অন্য কিছু বলাটাই ভালো হবে। তাকে উদ্দেশ্য করে বললাম, সে না হয় দেখাই যাবে গল্পের ভূত নাকি, কিন্তু এখন চলো আগে দেখি রাস্তাঘাট চিনতে পারি কিনা। এ বাবা, বলো কি হে, রাস্তাঘাট চিনতে পারবে না মানে কি? না মানে অনেকদিন আগে তো এসেছিলাম, তাই এখন ঠিকভাবে চিনতে পারবো কিনা সেটাই আর কি মানে বলছিলাম। রথিজিৎ ভাবলো আমি তার সাথে মজা করছি, কিন্তু আসলেই যে আমার রাস্তাগুলো ঠিক পরিষ্কার মনে নেই সেটা তো শুধু আমিই জানি। তবে কিছুক্ষণ চলার পরেই আমার ধীরে ধীরে সমস্ত রাস্তা মনে পড়তে লাগলো। যাক বাবা, ভালোই হলো। না হলে এই পাড়া গায়ে কাকে যে রাস্তা জিজ্ঞাসা করব, বা তারপর সে আবার কি ভাববে, আবার সেই নিয়ে লোকেদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে যাবে, তার থেকে বাবা এই ভালো। আর নিত্যানন্দ কাকা আমাকে কিছুটা বলেই দিয়েছিলেন,
দুলাল কাকার বাড়ি ঠিক কোন দিক দিয়ে যেতে হবে সেটাও তিনি বলে দিয়েছিলেন, এবং কোন বাড়িটা দুলাল কাকার সেটাও। কিছু দূর যাওয়ার পরই আমি দুলাল কাকার বাড়িটা দেখতে পেলাম। আসলে নিত্যানন্দ কাকা বলে দিয়েছিলেন যেই বাড়িটার সামনে নানান ধরনের তাবিজ, মাদুলি, চক্রাকার, চুন দিয়ে আঁকা বলাই দেখতে পাবি, সেটাই হচ্ছে দুলাল কাকার বাড়ি। রথি জিজ্ঞাসা করল, বিজয়, আজকে সেই কথাটার সঙ্গে মিল মনে হচ্ছে এখানে। কি? কোন কথাটা? এই যে আদিকালের বদ্যি বুড়ো। সত্যি বিজয়, অন্য সব কেসে আমার অবাক লাগে, কখনো কখনো রহস্যের জালে আমার চিন্তা শক্তি জড়িয়ে যায় বটে, কিন্তু ভূতের উপদ্রবের জন্য যে বাড়ি ছেড়ে দিতে হচ্ছে এটা শুনে সত্যি আমার মাথায় আর কিছু আসছে না। কিন্তু একাধারে ভেবে দেখলে নিত্যানন্দ কাকার কথাটাও ফেলে দেওয়ার মতো না। যা যা সব ঘটেছে সেগুলো নিতান্তই সাধারণ ব্যাপার না। আমি বললাম, দেখো, প্রথমত দুলাল কাকা বুড়ো নয়, আর দ্বিতীয়ত আমারও মনে হয় না এরকম ভুল কিছু আছে বলে। কিন্তু নিত্যানন্দ কাকা যেমন ঘটনাটা বলল, সেরকম দিক থেকে দেখতে গেলে কি বলি বলো তো রথিজিৎ, আমারও মাথায় ঢুকছে না কিছুই। যাই হোক, চলো এখন এবারে দুলাল কাকা কি বলে সেটাই দেখা যাক। বাড়ির সামনে গিয়ে দুলাল কাকার দরজায় দুইবার ঠক ঠক করে ডাকতেই ভিতর থেকে আওয়াজ এলো, কে? গলাটা শুনে যেন মনে হলো তিনি বেশ ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন ব্যাপারটা। আমরা কোনো উত্তর না দেওয়ায় তিনি ভয়ার্ত কণ্ঠে বলে উঠলেন, ওরে বাবারে, এবারে যে সকালেও শুরু হয়েছে। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। আমি শুধু নিত্যের সাথে খেতে গিয়েছিলাম, যারা আমি কিছু জানি না। আমাকে মারবেন না দয়া করে, ছেড়ে দিন। এসব কথা শুনে প্রথমে আমি এবং রথিজিৎ কেউই কিছু বুঝে উঠতে পারলাম না। তারপর ব্যাপারটা আমার অবগত হলো। দুলাল কাকা ভাবছেন এই সকালবেলাতেও সেদিন রাত্রে ভূত যেমন করে ঠিক টোকা মেরেছিল এবং টোকা মারার পর আবার চলে গিয়েছিল, আজকেও বোধহয় ঠিক তেমনই হচ্ছে। রথিজিৎ বলল, কি বিজয়, এ তো দেখছি দিন দুপুরে ভূতের আতঙ্ক। হ্যাঁ, তা তো আতঙ্ক বটেই। তুমি আর আমি একসঙ্গে থাকলে আমরা ভূতের থেকে কম কি? নাও নাও বিজয়, আর বেচারাকে ভয় দেখিয়ে লাভ নেই। তবে একটা কথা বুঝলাম যে ব্যাপারটা আমরা যতটা সহজে নিচ্ছিলাম জিনিসটা ততটা সহজ নয়। কারণ গ্রামের লোক যাই হোক আর তাই হোক, যে ভূত বা ভূত যাকে ভেবে নেওয়া হচ্ছে তাকে দেখতে পাওয়া যাচ্ছে না, তাও এতটা ভয়, তাহলে জিনিসটা সত্যিই লক্ষণীয় রয়েছে। হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছে রথিজিৎ। এইবারে ওনাকে সাড়াটা দাও, না হলে ওনার এক্ষুনি শান্তিপ্রাপ্তও ঘটতে পারে। এবার আমি সাড়া দিলাম, দুলাল কাকা, আমি বিজয় গো, সন্তু সাধনের ছেলে, আর নিত্যানন্দ কাকা আমাদের পাঠিয়েছে। ভিতর থেকে আবার সেই ভয় মিশ্রিত জবাব এলো, না না, সব মিথ্যে, তোমরাও মিথ্যে। এরপরই আমার পাশ থেকে রথিত বলল, দেখুন, আমরা মিথ্যে নয়, আপনার সাথে যা হয়েছে সেটার ব্যাপারেই বা বলতে পারেন তার সমাধান করতে আমরা এসেছি, তাই দয়া করে আমাদের ভয় পাবেন না। আপনি বাইরে বেরিয়ে আসুন, আমরা আপনার সাথে কথা বলতে চাই। কিছুক্ষণ পরেই দুলাল কাকা আস্তে আস্তে দরজাটা খুলে দিলেন। প্রথমে দরজাটা খুলে তার ফাঁক থেকে একবার উঁকি মারলেন। রথিজিৎ আর আমায় দেখে একটু আশ্বস্ত হয়ে তিনি বললেন, হ্যাঁ, আসলে এখানে যা হচ্ছে আপনারা তো সবই জানেন দেখছি, এই জন্যই আমি একদম দেখলাম তিনি এখনো সেই ঘর থেকে পুরোপুরি বের হতে পারেননি। এরপর রথিত বলল, আচ্ছা, সে তো আমরা আগেই বুঝেছি। একদম ভাববেন না, আমরা এখানে সব কিছু ঠিক করতে এসেছি। এই সব কথা শুনে দুলাল কাকা বলে উঠল, তোমরা কি তান্ত্রিক নাকি বাবা? রথিজিৎ বলল, আরে না না, তান্ত্রিক কেন হতে যাব? তান্ত্রিক ঠিক নই, তবে ওই সব ভূত ভাগানোর মন্ত্র আমরা ভালোই জানি। জানেন বলছে?
এইবার রথিজিৎ তাকে ভরসা দেওয়ার জন্য একটু ব্যঙ্গাত্মক স্বরে বলল, অবশ্যই, না জানলে কি সব কিছু জেনে এরকম আসবো কেন? তিনি ব্যাপারটা ভালো করে বুঝতে না পেরে প্রথমে কিছু একটা ভাবলেন। বোধহয় ভাবলেন যে কথার টানটা তো ঠিকঠাক মনে হলো না। তবুও যেন মনের মধ্যে একটু ভরসা সঞ্চার করে তিনি বলে উঠলেন, তা বেশ, তাহলে তো ভালোই হয়। আসলে এখনো পর্যন্ত গ্রামবাসীরা কিছুই জানে না। ওরা সব কিছু জানতে পারলে কিন্তু খুবই হুলস্থুল কাণ্ড হয়ে যাবে বাবা। এই তাই বলছি, তাই তাড়াতাড়ির মধ্যে যদি কিছু একটা করতে পারো তাহলে দেখো। এবার আমি বলে উঠলাম, হ্যাঁ দুলাল কাকা, সে তো নয় বুঝলাম, কিন্তু নিত্যানন্দ কাকা তো বললো যে আমাদেরকে বাড়িটা দেখিয়ে দিতে। আর আসলে বুঝতেই তো পারছো, এতদিন আমি এখানে আসিনি, আর আমার ঠিকঠাক সব কিছু মনেও নেই। দুলাল কাকা এবার বললেন, হ্যাঁ বাবা, চলো চলো, আমি দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা সেই বাড়িটাতে যাই যেই বাড়িতে এইসব ঘটনার সূত্রপাত। দুলাল কাকা অনতি দূরে দাঁড়িয়ে আমাদের বাড়িটা দেখিয়ে দিয়েই চলে গেলেন এবং বলে গেলেন, যদি কোনো রকম দরকার লাগে তাহলে আমার বাড়িতে চলে এসো বাবা, কিন্তু এর থেকে বেশি সত্যি আমি কিছু করতে পারবো না। আমার খারাপ ভেবো না বাবা, আসলে বুঝতেই তো পারছো। আমি আর রথিজিৎ কোনো মন্তব্য না করে বাড়ির দিকে এগিয়ে চললাম। যেহেতু আমরা দুজনে এখানে বেশি দিন থাকবো না, তাই খাওয়া দাওয়ার ব্যাপার ছাড়া আমার মনে হয় না অন্য কোনো বিষয় নিয়ে আমাদের কোনো অসুবিধা হবে বলে। চাবিতালা খুলে বাড়িটার ভেতরে ঢুকতে ঢুকতে দুজনেই রীতিমতো আশ্চর্যান্বিত হয়ে গেলাম। তবে সেই ভাবটা হলো আমার বেশি। এত প্রাচীন একটা বাড়ি আমাদের গ্রামেই ছিল, তাও আমি সেটা এখনো পর্যন্ত একদিনও দেখে উঠতে পারলাম না। কিছুক্ষণ পর প্রতিজিৎ বলল, বিজয়, এখানে যা দেখছি আমরা এসে ভুল কিছু করিনি, বুঝলে তো? রহস্য থাকুক আর না থাকুক, মানে ভূত থাকুক বা না থাকুক, মনে হচ্ছে দুটো দিন মন্দ কাটবে না। তুমি কি বলো হে? আমি বললাম, হ্যাঁ সে তো বটে, তবে রথিজিৎ একটা কথা ছিল, যদি সত্যি ভূত আসে? আরে ধুর, তুমি ছাড়ো তো, যত সব ভূত প্রেত এই সব। রথিজিৎ আরও হয়তো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এমন সময় দেখলাম একটা গাড়ি ঢুকছে বাড়ির গেটের সামনেটায়। কিছুক্ষণ পরে এই গাড়িটা প্রধান ফটকের সামনে এসে দাঁড়ালো। আমি আর রথিজিৎ একে অপরের দিকে তাকালাম। সত্যি বলতে আমরা একাধারে যার পরনাই অবাক ও আশ্চর্য হয়ে গেছি। এই গ্রামগঞ্জে গাড়ি আসবেই বা কোথা থেকে, তার উপর এখানেই বা এলো কেন? নিত্যানন্দ কাকা তো বলেছিল এই বাড়িতে কেউ থাকে না। এরকম করেই মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছিল, কিন্তু সেই প্রশ্নের ঝাল ভঙ্গ করতে হলো রথিজিতের ঠেলায়। সংবিত ফিরে পেতে দেখলাম একটা আমাদের বয়সী যুবক গাড়ি থেকে নামছে। গাড়ির দরজাটা ধুম করে দেওয়ার পর পাথুরে রাস্তা দিয়ে হেঁটে এসে প্রধান দরজার সামনে যখন এসে দাঁড়ালো, তখনই আমি তাকে চিনতে পারলাম। আরে এ তো নিত্যানন্দ কাকার ছোট ছেলে। সে সোজা আমার দিকে এসে বলল, কি ব্যাপার বিজয়দা, তুমি এখানে কি করছো? এটা ঠিক কেমন ধরনের প্রশ্ন হলো আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। প্রথমে রথিজিতের দিকে তাকালাম। সে বলল, সন্দীপ, আসলে তোমার বাবাই তো আমাদের এখানে আসতে বললেন। সন্দীপ একটু চড়া গলায় বলল, দেখো রথিজিৎদা, আমি তোমায় জিজ্ঞাসা করতে আসিনি, আমি বিজয়দাকে জিজ্ঞাসা করেছি এবং বিজয়দা নিশ্চয়ই এর উত্তরটা দিতে পারবে। তাই উত্তরটা আমি বিজয়দার কাছ থেকেই চাই, তোমার কাছ থেকে নয়। সন্দীপের এহেন রূপ দেখে আমার যেন একটু সংশয় হলো। বলে রাখি, সন্দীপ কিন্তু খুব শান্ত স্বভাবের ছেলে। ওকে যবে থেকে আমি দেখছি ও খুবই নরম সুরে কথা বলতো, এবং আমাদের সবার মাঝে ওর এই নরম গতি প্রকৃতির জন্যই ও খ্যাতও ছিল। কিন্তু আজ ওর ব্যবহার দেখে
সেই সব কিছুই মনে হলো না। আমি বললাম, আরে হ্যাঁ সন্দীপ, আসলে তোমাদের এই বাড়িতে কিছু ওই অতিলৌকিক কর্মকাণ্ড হয়েছে, মানে এই রকমই তোমার বাবা বলেছিলেন আর কি। তাই আমি আর রথিজিৎ ভাবলাম যে একবার ব্যাপারটা দেখে আসি, আর তোমার বাবাও সম্মতি দিলেন। তাই সন্দীপ একটু যেন গলা চড়িয়ে আবার বলল, আচ্ছা বিজয়দা, এই যে কোথাকার কোন গ্রামগঞ্জে কি আছে, এই উদ্ভট বাবার কথাগুলোকে শুনে তুমি এখানে দেখতে চলে এলে অমনি? আরে আমরা শহরে থাকা মানুষ নাকি? বাবা এখন বৃদ্ধ হয়েছেন, আর এই বয়সে উনি কি না কি ভুলভাল বকে যাচ্ছেন, সেগুলো শুনে তুমি চলে এলে এখানে? দেখো, আমি দুদিনের মধ্যেই এই ঘরটাকে খালি করতে চাই। আর তুমি তো জানো যে আমাদের ব্যবসাটা এখন ঠিকঠাক চলছে না। বাবাকে অনেক দিন ধরেই বলছি, কিন্তু বাবা তো কোনো নামগন্ধই নিচ্ছে না এটা বিক্রি করার। তাই শেষমেশ এটা বিক্রি হচ্ছে, তো হোক না। আমি একটু অবাক হয়ে গেলাম। বললাম, এই বাড়িটা বিক্রি হচ্ছে এই বিষয়ে তো কিছু জানতাম না। তবে বিক্রি যখন করছো, মানে সেটা নিত্যানন্দ কাকা জানে তো? আরে জানবে না কেন বিজয়দা? বাবাকে তো আমি অনেক দিন আগেই বলেছি, কিন্তু উনি তো এক জেদ ধরে বসে আছেন, বিক্রি করবেন না তো করবেন না। আরে বাবা এই গ্রামগঞ্জে পড়ে আছেটাই বা কি? দেখো, সবার চিন্তা ভাবনা তো আর এক হয় না। নিত্যানন্দ কাকা ছোটবেলা থেকেই এখানে মানুষ হয়েছেন, তাই হয়তো ওনার স্মৃতি অনেকটাই এখানে জড়িয়ে রয়েছে। আর আরে বিজয়দা দেখো, এবার দয়া করে তুমিও শুরু করো না। এতদিন ধরে আমি বাবাকে সহ্য করে আসছি, আর আজকে আবার তুমিও তার উপর। তোমার থেকে আমি অন্তত এটা আশা করিনি। আর রইল তোমার বন্ধুর কথা, ঠিক আছে, তোমরা নয় ঘুরতে এসেছো, দুদিন থাকবে, ঘুরে আবার তাড়াতাড়ি এখান থেকে ফিরে যাও কিন্তু। কারণ জানোই তো 3-4 দিনের মধ্যে এই জায়গাটা আমি নিলাম করছি। এরপর দেখলাম রথিজিৎ বলল, আচ্ছা, তুমি তো বললে যে এই বাড়িটা নিলামে রাখবে, কিন্তু তোমার বাবা তো বললো ওই বাড়িতে মনে হয় ভুতুড়ে উপদ্রব হয়েছে। তাহলে জেনে শুনে কাউকে এটা বিক্রি করে দেবে? সন্দীপ যেন আরো একটু বিরক্ত হয়ে বলল, আরে তাতে মশাই আপনার সমস্যাটা কোথায়? আমাদের বাড়ি, আমাদের জায়গা, আমরা বুঝবো কি বিক্রি করতে হবে আর কি হবে না। আপনি না এখানে বেশি নাক গলাতে আসবেন না। আমি আর থাকতে পারলাম না। রথিজিতের উপর সে যে কেন চটে রয়েছে তার কোনো কারণ আমি খুঁজে পেলাম না। কারণ সত্যি বলতে, রথিজিতের সাথে আমাদের পাড়ার যতজনের সাথে ওর পরিচয় রয়েছে বা যতজন তাকে চেনে, প্রায় সবার সাথেই তার ভালো সম্পর্ক রয়েছে। সবাই তাকে সম্মান দিয়ে এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে কথা বলে। কিন্তু সত্যি বলতে বুঝে উঠতে পারছি না কেন হঠাৎ সন্দীপের এইরকম ভাব পরিবর্তন ঘটেছে। দেখো সন্দীপ, তোমাকে তো আমি অনেকদিন আগে থেকেই দেখছি, কিন্তু তোমার এই হঠাৎ ভাব পরিবর্তনের যে কি কারণ সেটা আমি সত্যি বুঝে উঠতে পারছি না। আর যদি তোমার বাবার নিয়ে কথা বলো, উনি আমাকে যতটা জানালেন উনি এই বাড়িটা কিছুতেই বিক্রি করতে চান না। আর এখানে কিছু ঘটনা ঘটার জন্যই উনি হয়তো এখন তোমাদের বাড়িতে গিয়ে রয়েছেন। আর তোমার কাছ থেকে লুকোনোর কিছুই নেই। সত্যি বলতে আমরা সেই রহস্য সমাধান করতে এখানে এসেছি। তাই তোমাকে এটুকুই বলবো যে একটু ধৈর্য ধরা তোমার সত্যিই দরকার, যতদিন না অন্তত আমরা এখান থেকে প্রস্থান করছি। সন্দীপ দেখলাম রাগে টকবক করে ফুটতে লাগলো, কিন্তু আর হয়তো কিছু বলার সাহস পেল না। কারণ কথাটা হাসি দিয়ে শুরু হলেও ধীরে ধীরে রথিজিতের মুখ গম্ভীর হয়ে উঠেছে। সন্দীপ বলল, দেখুন, আপনারা আপনাদের কাজ করুন, আমি আপনাদের কাজে কোনো বাধা দিতে আসিনি। কিন্তু আবারও আমি এই কথাটা আপনাকে ভালো করে বলে দিচ্ছি, আপনি কি সলভ করলেন কি না করলেন সেটা নিয়ে আমার কোনো যায় আসে না। যেটা আমার যায় আসে সেটা হলো, আমি আর আমার দাদা মিলে ঠিক করেছি এই বাড়িটা আমরা বিক্রি করব, আর আমাদের বাবাও থাকবে আমাদের সাথেই। অ্যান্ড আপনারা হয়তো বুঝেই গেছেন যে এটাই আমাদের ফাইনাল ডিসিশন। বলে টকবক করে বুটের আওয়াজ তুলে সে গাড়ির গেট খুলে গাড়ির ভেতরে ঢুকে বসল। তারপর গাড়িটা ধুলো উড়িয়ে সব এগিয়ে চলে গেল। গাড়িটা যতক্ষণ না মিলিয়ে যেতে থাকলো, ততক্ষণ আমি আর রথিজিৎ সেই দিকেই তাকিয়ে থাকলাম। তবে সত্যি বলতে আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। ভৌতিক ঘটনার সমাধান করতে এসে হঠাৎ এরকম গরম একটি পরিবেশের মধ্যে পড়তে হবে, সেটা আমি আন্দাজই করতে পারিনি। রথিজিতের কথা শুনে আমার চমক ভাঙল।
ভাইয়া, ব্যাপার তো খুব গরম দেখছি। মনে হয় বাবার এই ভাব পরিবর্তনে দুই ছেলে সুযোগের সঠিক কার্যলাভের আশায় আছে। তবে আমার যেন মনে হলো যে সন্দীপ কেমন যেন একটু বদলে গেছে। আরে শুধু তুমি কেন, আমারও তো তাই মনে হলো। কিন্তু সত্যি বলছি, সন্দীপ কিন্তু এমন ছেলে ছিল না। হঠাৎ যে তার কি হলো কিছুই বুঝে উঠতে পারলাম না। তা তোমাদের কি বক্তব্য এই নিয়ে? দেখো, আমার সেরকম কিছু বলার নেই, মানে আপাতত কিছু বলার নেই। দেখা যাক কতদূর কি হয়। তবে বেশি ভেবো না, আশা করছি এর সমাধান খুব তাড়াতাড়ি হবে। এরপর আমরা ঘরে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথেই রথিত বলল, বিজয় শোনো, বলছি যা বুঝছি, যা করার সব তাড়াতাড়ি করতে হবে। এরপর রথিজিৎ ও আমি লুচি আর আলুর দম আত্মসাৎ করার পর রথিত বলল, রাত হতে তো এখন অনেক বাকি, বলছি ততক্ষণ গ্রামটা একটু ঘুরে দেখা যাক। মানে আরও যদি কিছু জানা যায়, কিছু তথ্য পাওয়া যায়, সেগুলো তো জানতে হবে। আমিও এটার কথায় সায় দিলাম। এরপর ঘরের দরজার সাথে সাথে প্রধান ফটকে তালা লাগিয়ে আমরা বেরিয়ে পড়লাম গ্রাম পরিদর্শনে। মনে হলো একবার আমাদের বাড়িটাও দেখে আসা দরকার। কতদিন সেই বাড়ি দেখিনি। মনে পড়তেই বুকের ভিতরটা কেমন যেন একটু দুমড়ে গেল। আমার সমস্ত শৈশব কেটেছে ওই বাড়িতে। দাদা ঠাকুরের সাথে কত খেলেছি। বাবা নিজের হাতে লেখাপড়া শিখিয়েছেন। পুরনো দিনগুলো মনে পড়লেই যেন চোখের কোণায় একটা জলের ঝিলিক দেখা যায়। সেই সব দিনগুলো সত্যি আর কোনোদিন ফিরে আসবে না। রথিজিৎ বোধ হয় সেটা লক্ষ্য করেছিল। সে বলল, কি হে বিজয়, চলো চলো, আমাকেও দেখাও। তুমি ছোটবেলায় কোথায় লাভালাভি করতে, কোথায় স্নান করতে, কোথায় কি করতে। আমার এখনকার ভাব দেখে কারোর এটা মনে হওয়াই মুশকিল যে আমি ছোটবেলায় বেশ দুরন্ত ছিলাম। তবে এটাও দেখতে হবে এটা আর কেউ নয়, স্বয়ং রথিজিৎ স্যান্নাল। এমন চমক তো সে দিয়েই থাকে, সেটার জন্য না। আমি বললাম, রথিজিৎ তুমি তো দেখছি দিনে দিনে তোমার দৃষ্টিকে অন্তর্ভেদী করে তুলছ। রথিত বলল, আরে না না, এই তো সহজ ব্যাপার। তবে মন খারাপ করো না, বুঝলে। রথিজিতের এই রূপ অনেক কমই দেখা যায়, কিন্তু যখন ওই রকমভাবে কথা বলে সত্যি খুব ভালো লাগে। সবার জন্য চিন্তা করে, সে ভাবে। যাকে এরপর আমি এবং রথিজিৎ আমাদের বাড়ি পরিদর্শনে গেলাম। সত্যি নিত্যানন্দ কাকা বাড়িটাকে যে পোড়ো বাড়ি হতে দেননি, তিনি বাড়িটা যথাসম্ভব খেয়াল রাখার চেষ্টা করেছেন। বাড়িতে ঢুকতে যাব এমন সময় আমাদের মাথায় এলো যে আমরা তো বাড়ির চাবি নিতেই ভুলে গিয়েছি। এই কারণের দরুন আমাদের বাড়িতে আর ঢোকা হলো না। কিন্তু রথিজিৎকে যেই পুকুরটায় আমি ছোটবেলায় স্নান করতাম আর যেই মাটিতে খেলা করে আমরা সবাই বড় হয়েছি, সেটা দেখাতে ভুললাম না। চলতে চলতে অনেকটা সময় পার হয়ে গিয়েছিল। তারপর আমরা গেলাম গ্রামের দিকে। গ্রামে গিয়ে লোকজনের সাথে কথা বলে দেখলাম, কিন্তু কারোর কাছ থেকেই তেমন কিছু জানতে পারলাম না। রথিজিৎ বলল, এক কাজ করো তো বিজয়, বলছি ওই গ্রামে কে যেন প্রধান থাকে? হ্যাঁ, মোড়ল। ওই তুমি এই গ্রামের যে মোড়ল রয়েছে তাকে চেনো? হ্যাঁ সে তো চিনি, মানে হালকা মনে রয়েছে, কিন্তু সেখানে গিয়ে তুমি করবেটা কি? দেখো, যদি ওনার সাথে কিছু কথা বলা যায় তাহলে কিছু না কিছু জানা হয়তো যেতে পারে। কারণ দুলাল কাকা বললো যে গ্রামের কেউ জানে না এই ব্যাপারে, কিন্তু দুলাল কাকাও তো অনেকদিন বাড়ি থেকে বেরোয়নি বা লোকজনের সাথে তেমন মেলামেশা করেনি। তাই গ্রামের লোক যদি সেসব জানতেও পারে বা নতুন কোনো তথ্য দিতে পারে, তাই বলছি যদি তুমি চিনে থাকো তাহলে একবার চলো, কিছু হোক না হোক জানা তো যাবে। রথিজিতের এই কথা শুনে সেই প্রথম দিকের দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছা করছিল। এখন হয়তো সব কিছুর সাথে আমি থাকতে পারি না, কিন্তু সেই প্রথম দিককার কথা যদি বলি তাহলে সত্যিই অনেক পুরনো স্মৃতি আমার মাথার মধ্যে আবারও চাগার দিয়ে উঠছে। সেই একসাথে কোনো আসামির পেছনে দৌড়নো, এই হয়তো বিরোধীদের গুলি লাগলো বলে, আর এই হয়তো আমরা মারধর খেয়ে গেলাম বলে। কখনো রথিজিৎ, কখনো আমি
সত্যি সেই সব দিনগুলো সবসময় আমার মনের মধ্যে গেঁথে থাকবে। কিছুক্ষণ পরে আমরা কথা বলতে বলতে পৌঁছলাম গ্রাম প্রধানের বাড়িতে। দেখলাম তিনি বেশ বৃদ্ধ হয়ে গিয়েছেন। সত্যি কথা বলতে গ্রামের শাসন প্রশাসন খুব ভালো, একজনই সব। যে মোড়ল থাকে তার হাতেই গ্রামের সব দায়ভার থাকে। যাই হোক, আমি গিয়ে আমার নাম এবং বাবার নাম দিয়ে পরিচয় দিলাম। দিতে তিনি তখনই চিনে ফেললেন। তিনি বললেন, বাবা, কেমন আছো? ভালো আছো? কতদিন পর এলে? তা তা তোমার মা কেমন আছে? আমি উত্তর দিলাম, হ্যাঁ, ওনারা ভালো আছেন তো। তা আপনি কেমন আছেন? হ্যাঁ, আসলে ওখানে থাকতে থাকতে আর এখন আমি তো ওই নতুন লেখালেখির সাথে যুক্ত হয়েছি, তাই আর আসার সময় হয়ে ওঠে না। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, সে তো খুব ভালো কথা বাবা। আচ্ছা, এই ছোড়াটি খেয়ে তাহলে? হো, ও হচ্ছে আমার বন্ধু রথিজিৎ। সত্যের জন্য কথাটা আমার পূরণ হতে দিল না। সে পাশ থেকে বলে উঠল, আসলে আমিও বিজয়ের সাথেই লেখালেখি করি আর কি। আর বিজয় বলছিল যে ওর নাকি এখানে বাড়ি রয়েছে, তাই আর কি আমিও ভাবলাম কদিন একটু ছুটি কাটিয়ে প্রকৃতির পরিচ্ছন্ন বাতাস নিয়ে আবার না হয় ফিরে যাব। অবাক যখন হতে যাব ঠিক তখনই রথিজিৎ আমার দিকে তাকালো। সে চোখের ইশারায় বুঝিয়ে দিল যে সে তার আসল পরিচিতিটা কাউকেই বলতে চাইছে না। এইসব সেই বৃদ্ধ মানুষ শুনে তারপর তিনি বললেন, বাবা, সত্যি খুবই ভালো লাগলো তোমাদের দেখে। আজকালকার যুবক তোমরা, তোমাদের সমাজের প্রতি ভালোবাসা দেখে সত্যি খুবই ভালো লাগছে। তোমরা যদি না লেখো, লিখবেটাই বা কে? তোমাদের পরিষ্কার চিন্তা ভাবনাই তো আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যাবে। শুধু বাংলা কেন, পুরো দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আর বাবারা, সব সময় একে অপরের পাশে থেকো। আমি কিছু আবারও জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কিন্তু রথিজিৎ আমাকে থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ, আসলে বিজয় আমায় বলছিল যে আপনি নাকি খুব সুন্দর কথা বলেন, আর সেটা তো আপনার কথাতে কি বোঝা যায়। আর শুনেছি আপনি নাকি এই গ্রামের জন্য অনেক কিছু করেছেন, তাই ভাবলাম আপনার সাথে সাক্ষাৎকার না করে যদি এখান থেকে চলে যাই, তাহলে এখানে আসাটা ঠিকভাবে সার্থক হয়ে উঠবে না। বুঝতে পারলাম যে রথি তার কথা এগোতে চাইছে না। তবে আমি যে তাকে কবে এইসব কথা বললাম সেটাই আমি বুঝে উঠতে পারলাম না। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা নিত্যানন্দ কাকার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়ি আসতে আসতে দেখলাম অন্ধকার প্রায় নেমে এসেছে। যাওয়ার সময় দুলাল কাকার সঙ্গে দেখা করে গেলাম। রাত্রে যে কি খাবার বন্দোবস্ত হবে ঠিক সেই জন্যই। দুলাল কাকা বলল যে খাওয়া নিয়ে আমাদের ভাবতে হবে না, রাত্রে ঘুমাবার আগে একবার এসে খেয়ে গেলেই হবে। ইতিমধ্যেই আমরা কি কি কাজ করব সবকিছুই ভেবে এবং ঠিক করে রেখেছি। 7:30 থেকে 8টার মধ্যেই আমরা দুলাল কাকার বাড়ি গিয়ে খাবার দাওয়া সব শেষ করে ফেলেছিলাম। রথিজিতের প্ল্যান ছিল ঠিক এই রকমই। বিজয়, ভালো করে শোনো। প্রথমত আমরা দেখেছি নিত্যানন্দ কাকা বলেছিল যে ওই 8:30 থেকে ওই রাত্রির দিকেই ভূতের আগমন হয়। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে, ভূত হোক বা যেই হোক, তাদেরকে ধরার প্রয়াস আমাদের করতে হবে। বিজয়, একটা কাজ করো তো। তোমার কাছে তো প্রত্যেকটি ঘরের চাবি রয়েছে। দেখো আমরা কি করব। উপরের ঘরটা বাইরে থেকে আমরা বন্ধ করে রাখবো এবং এমনভাবেই রাখবো যাতে কেউ বুঝতে না পারে যে ওটা ভেতর থেকে বন্ধ নেই, এবং বাইরে থেকে এমনভাবেই দেওয়া থাকবে যেন মনে হবে ওই ঘরের মধ্যেই আমরা রয়েছি। দুলাল কাকার বাড়ি থেকে খেয়ে আসার পরপরই আমরা সিঁড়ির কাছে অপেক্ষা করব যে আসলেই কি হয়। দেখো, যে কোনো পরিস্থিতির জন্য আমাদের কাছে পিস্তল তো আছেই, আর যদি
অন্য কিছু হয় বাকিটা আমার মনে হয় যে আমরা দেখে নিতে পারবো। তবে একটা কথা আমার মনে হয়, মানে এটা নিয়ে একটু ভেবে রাখা দরকার। যদি মনে হয় এমন কিছু হচ্ছে যেটা আমাদের ভাবনা চিন্তার বাইরে, তাহলে কিন্তু তুমি তক্ষুনি সেখান থেকে পালাবে। আর তুমি? বিজয়, তুমি আমার কথা ভাববে না, আমি ভাবতে বলছি না। যদি দেখো পরিস্থিতি বেসামাল হয়ে উঠেছে, সঙ্গে সঙ্গে পালাবে। পরিষ্কার? হ্যাঁ, সে তো নয় পরিষ্কার, কিন্তু পরিস্থিতি বেসামাল বলতে তুমি বলতে চাইছোটা কি? দেখো, এত কিছু বলার সময় তো এখন নেই, তবে আশা করছি তুমি তোমার জবাব তাড়াতাড়ি পাবে। এরপর সে আর কিছু উত্তর দেয়নি। রাত 9টা বাজে। রথিজিতের কথা মতো সবকিছু সাজিয়ে আমরা নিয়ে এসেছি। এখন শুধু অপেক্ষা রয়েছে সঠিক সময়ের। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কিছুক্ষণ পরেই দেখলাম কোন একটা ছায়ামূর্তি দোতলায় এসে উপস্থিত হয়েছে। এমনই আচমকা তার আগমন ঘটেছে যে আরেকটু হলেই আমি চেঁচিয়েই ফেলছিলাম আর কি। কিন্তু সেই দুর্ঘটনা ঘটার আগেই রথিজিৎ হাত দিয়ে আমার মুখটা চেপে ধরে। এরপর আমরা দেখলাম সেই ছায়ামূর্তিটা চুপি চুপি এসে দুবার ঠক ঠক করেই গুটি গুটি পায়ে বাইরের যে জানলাটি রয়েছে তার উপর উঠে পড়ল। কিছু কিছু ইতিমধ্যে বুঝতে পারছিলাম, কিন্তু আদতেই যে জিনিসটা কি সেটা এখনো পর্যন্ত বোধগম্য হচ্ছিল না। প্রথমবার দুবার ঠকঠক করলো, আবার দ্বিতীয়বারও দুবার ঠকঠক করলো, কিন্তু তৃতীয়বার না করেই সে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর আবার যার পরও নাই, যেরকম অদ্ভুতভাবে এসেছিল ঠিক তেমনভাবেই যেন বাতাসের সাথে মিলিয়ে গেল। প্রায় আধ ঘন্টা পর আবার সেই ছায়ামূর্তিটা দেখা পাওয়া গেল। সত্যি বলতে তার আসা এবং যাওয়ার মধ্যে যে দ্রুততা রয়েছে সেটা দেখে আমার প্রথমটা মনে একটু হচ্ছিল বটে যে এটা কোনো সত্যি প্রেত মুভি নয় তো, কিন্তু সেই সব ভাবার তখন আর সময় নেই। হঠাৎ করে দেখলাম রথিজি তার দিকে ছুটছে। এই আকস্মাৎ সিদ্ধান্তে আমিও একটু হকচকে গিয়েছিলাম। কিছুক্ষণ পর সেই ভাবটা কাটার পর আমিও ছুটলাম রথিজিতের পেছন পেছন। কিন্তু যতক্ষণে আমরা পৌঁছলাম ততক্ষণ সেই প্রেতমূর্তি ধারক যেই হোক না কেন সে পলায়ন করেছে। কিন্তু রথিজিতের মুখে হতাশার কোনো ছাপ দেখতেই পেলাম না। প্রশ্ন করেছিলাম অনেকই, কিন্তু রথিজিৎ কোনো উত্তরই দেয়নি, শুধু বলেছিল, যাক বিজয়, কিছু ভালো হোক না হোক, কালকের ব্রেকফাস্টটা কলকাতা থেকেই সারবো। এরপর সেদিন রাত্রে সেই ঘরেই আমরা রাত কাটাই। বলা বাহুল্য, রাত্রে আর কোনো সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়নি। পরের দিন ভোরবেলায় আমরা ওখান থেকে রওনা হয়ে গিয়েছিলাম। সকালবেলা যখন আমাদের কলকাতার বাড়িতে পদার্পণ করলাম, দেখলাম বেচারাম সকলে জল খাবার করে একেবারে তৈরি রয়েছে। এবার ভালো মতোই বুঝতে পারলাম যে রথিজিৎ আগের দিনে যাওয়ার সময়ই বলে গিয়েছিল যে আজকে সকালের মধ্যেই সে ফিরে আসবে, তাই যেন তার জন্য ব্রেকফাস্টটা তৈরি করাই থাকে। সত্যি বলতে একটা জিনিস এখন আমার মাথার মধ্যে ঘোরাঘুরি করছে। এটা এমন একটা শাড়ির কেস যেই কেসের মাথা বা মুন্ডু এখনো পর্যন্ত আমি কিছুই বুঝে উঠতে পারছি না। দূর, কি বা বুঝলো, কেমন করেই বা বুঝলো, তাছাড়া কখনই বা বুঝলো, কিছুই যে আমার বোধগম্য হচ্ছে না। যাই হোক, এর পরপরই আমরা সকালের খাওয়া দাওয়ার সেরে নিয়ে নিত্যানন্দ কাকার ছেলের বাড়ি গেলাম। সেখানে গিয়ে দেখলাম রথিজিৎ তার সেই রৌদ্রমূর্তি ধারণ করেছে। মনে হলো কেসের সমাধান আজ এই ঘরেই হবে। নিত্যানন্দ কাকা প্রথমে খানিকটা দেখে অবাক হয়েছিল বটে, কিন্তু রথিজিতের কথায় সবাই একেবারে চুপ হয়ে গিয়েছিল। প্রথমটা নিত্যানন্দ কাকার ছেলেরা তার সামনে আসতে চাইছিল না, কিন্তু নিত্যানন্দ কাকার আদেশে তারা সেই ঘরে এসে উপস্থিত হতে বাধ্য হলো। কিছুক্ষণের মধ্যেই দেখলাম বাইরে একটা গাড়ির আওয়াজ হলো, আর গাড়ির আওয়াজটা কেমন যেন চেনা চেনা ঠেকল। কিছুক্ষণের মধ্যেই সিঁড়িতে দ্রুত পায়ের শব্দ। তারপরে দেখলাম আমাদের সামনে সশরীরে এসে হাজির হয়েছে নিধুবাবু। বুঝলাম ভৌতিক রহস্য বার করতে গিয়ে রথিজিৎ অনেক কিছুই উদ্ঘাটন করতে পেরেছে।
এরপর বাকিটা না হয় রথিজিতের মুখ থেকে শুনে নিন। দেখুন নিত্যানন্দ কাকা, আপনাদের বাড়িতে কোনো ভূত নেই। সন্দীপ, কোনো টুঁটা করার চেষ্টা করো না। আমি এখানে না তোমাদের কোনো পারিবারিক বিষয় নিয়ে অংশগ্রহণ করতে এসেছি, আর না আমি সেখানে থাকতে চাই, যার কারণেই নিধুবাবুকে ডাকা। নিত্যানন্দ কাকার অনুমতি নিয়ে যখন আমি ওখানে গিয়েছিলাম, তখন তাকে সত্যটা জানানো শুধু আমার কর্ম, ব্যাস এটুকুই। আর বাকিটা তোমরা যেটা ভাববে, যেটা মনে করবে, সেটাই করো। নিত্যানন্দ কাকা বলে উঠল, বাবা রথিজিৎ, এমন কি হয়েছে বাবা? হ্যাঁ, বলছি শুনুন। প্রথমেই বলে রাখি, আপনার বাড়ি বিক্রি করার কোনো দরকার নেই। আর আপনার যদি মনে হয় আপনি ওই বাড়িতে গিয়েই সারা জীবন থাকবেন, আপনি সেটাই করতে পারেন। এবার আমরা দেখি আপনার ওই বাড়িতে এই যে ভৌতিক উৎপাতের রহস্য, সেটা কি। আসলে বাড়িতে কোনো ভূত ছিল না, ভূত ছিল আপনার ছেলে দুটোর মাথায়। তাদের মাথায় ভূত চেপেছিল যে তারা ওই বাড়িটা বিক্রি করেই ছাড়বে। এবার তারা আপনাকে সম্পত্তি থেকে বার করতে পারছে না, মানে তাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ওই বাড়ি বিক্রি করে সেখান থেকে কিছু টাকা নিয়ে তাদের ব্যবসার যে মন্দাটা চলছে সেই মন্দার ঘাটতি করা। কিন্তু তার মাঝখানে বাধা হয়েছিলেন আপনি। আপনি কিছুতেই সেই বাড়িটা বিক্রি হতে দিতে চাইছিলেন না। তার জন্য অবশ্য আপনার নিজের কারণ রয়েছে, কিন্তু এই দিকে দুই ভাই মিলে এতদিনে একটি ছক কষে ফেলেছিল। তারা ভেবেছিল আপনি গ্রামগঞ্জে থাকেন এবং আপনাকে সরানোর এরকম একটা উপায় ছাড়া অন্য কোনো উপায় নেই। আর সেটা হচ্ছে অলৌকিক কিছু দেখিয়ে, কিছু ভয় দেখিয়ে। কি বলছেনটা কি রথিজিৎ বাবু? আরে আপনার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? ইন্সপেক্টর, আপনি দেখছেন আপনার সামনে আমাকে যাচ্ছে তাই করে অপমান করে চলেছে। আরে আইন প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। কোনো প্রমাণ কি আছে আপনার কাছে? আর দাদা, আরে তুই তো অন্তত কিছু বল। তার দাদার মুখে আগেও তেমন একটা কথা ছিল না, এখনো তিনি নীরবই থাকলেন। সন্দীপ আর কিছু বলার আগেই নিত্যানন্দ কাকা হাত উঠিয়ে তাকে থামার জন্য বললেন। সন্দীপ আবার নিজের জায়গায় ফিরে গিয়ে বসে পড়ল। আসলে সে এতটাই উত্তেজিত হয়ে পড়েছিল যে সে যেখানে বসেছিল সেখান থেকে লাফিয়ে উঠে এসে রথিজিতের সামনে দাঁড়িয়ে পড়েছিল। রথিজিৎ হালকা এসে আবার শুরু করল। দেখো সন্দীপ, চোরের মায়ের বড় গলা শুনেছ তো? তোমাকে দেখে আমার সেটাই মনে হচ্ছে এখন। যাই হোক, দুই ভাই মিলে ঠিক করলে, স্পেশালি সন্দীপেরই ভাবনা এতে বেশি ছিল, বড় ভাইও সাথে দিতে ছাড়েনি। এরপরেই তারা লোকেদের ভাড়া করে আপনার বাড়িতে অলৌকিক পরিবেশ তৈরি করার জন্য। এখনকার বেশিরভাগ লোকজনই নাটক যারা করে তারা টাকা নিয়ে এসব করে থাকে। আপনার ছেলেরা ভালো করেই জানতো যে একবার যদি অলৌকিক পরিবেশ তৈরি করা হয় তাহলে আপনি নিশ্চয়ই সেই বাড়ি ছেড়ে চলে আসবেন। আর যদি সেই কাজটা ঘটে এবং গ্রামে গঞ্জে যদি এটা উঠে যায় যে আপনাদের বাড়িতে ভুতুরে কাণ্ড কারখানা হচ্ছে এবং বাড়িটা ভৌতিক বাড়ি নামে উঠে গেছে, তাহলে ওই বাড়ি আর কেউই কিনবে না। তাহলে এত বড় বাড়ি পুরোপুরি বিনষ্ট হয়ে যাবে। আর ঠিক সেইভাবেই আপনিও অনুমতি দিয়ে দিলেন। এই ব্যাপারটা তেমন কিছু ছিলই না। সেই জন্য আমি আপনাকে বলেছিলাম নিত্যানন্দ কাকা যে চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো এবং আপনার অলৌকিক রহস্য সমাধান করে দেব। দেখুন, এসব পুরোটাই কুসংস্কার। আপনি যদি ভাবেন তাহলে সেটা হবে, আর আপনি যদি না ভাবেন তাহলে যাই হোক, আপনি এবার সিদ্ধান্ত নিন আপনি কি করবেন। আমার কর্তব্য সত্যের অনুসন্ধান করা, সেটা আমি করেছি, বাকিটা আপনারা বুঝে নিন। এরপর আর কোনো সময় অপচয় না করে আমরা দুজনেই আমাদের বাড়িতে ফিরে আসি। কিন্তু সত্যি কথা বলতে এত কিছু জানার পরেও আমার মনের মধ্যে সব কিছু কেমন যেন জোট পাকিয়ে যাচ্ছে। আর রথিজিৎ এত কিছু জানলই বা কী করে, আমি তো সেটাই এখনো পর্যন্ত বুঝতে পারছি না। কারণ অন্যান্য বারে রথিজিৎ আমায় ছেড়ে যায় বটে, কিন্তু এইবার তো সে সময়টাই পায়নি। সে তাহলে এত কিছু সে জানলো কি করে? আমি জিজ্ঞাসা করতে সে বলেছিল, এ তো খুব সহজ বিষয়। যেদিন ভোরবেলা প্রথম আমার নিত্যানন্দ কাকার সাথে দেখা হয়, তোমায় বলেছিলাম না উনি আমাকে আগেই সব কিছু বলেছিলেন। ঘটনাচক্রে ওনার সাথে ওনার ছোট ছেলে সন্দীপও সেখানে উপস্থিত ছিল। এবং যখন নিত্যানন্দ কাকা তার বাড়ি বিক্রি নিয়ে আপুদাস করছিলেন, সেই সময়
সন্দীপ খানিক বিরক্ত বোধ করছিল। যতই ও লুকানোর চেষ্টা করুক না কেন, আমার চোখে ফাঁকি দেওয়া অতটা সহজ নয়। দেখতে গেলে সন্দীপ কিন্তু খুব শান্ত প্রকৃতির ছেলে, আর সেই ছেলের এরকম ভাব পরিবর্তন দেখে আমার মনে একটু সন্দেহ জেগেছিল। তারপরেই সেখান থেকে আমি একেবারে চলে যাই তাদের ব্যবসার জায়গায়। এদিক থেকে ওদিক থেকে আমার সোর্স লাগিয়ে আমি জানতে পারি যে তাদের ব্যবসা এখন ঠিক ভালো চলছে না, আর যদি এভাবেই চলতে থাকে তাহলে 2 মাসের মধ্যেই তাদের ঘরবাড়ি বিক্রি করে সমস্ত কিছু চালাতে হবে। এরকম অবস্থায় তাদের একমাত্র ভরসা হচ্ছে তাদের সেই গ্রামের বাড়ি, যেটা এখন বিক্রি হচ্ছে। কিন্তু নিত্যানন্দ কাকার কথা দেখে আমার মনে হচ্ছিল না যে তিনি সেটা বিক্রি করতে চান। আর এত বছর তিনি একটি বাড়িতে রয়েছেন, কোনোদিন কিছু হয়নি, হঠাৎ করে সেই বাড়িতে ভুতুড়ে কারবার কেন হতে যাবে? আমি শুধু অপেক্ষায় ছিলাম যে সন্দীপ কখন সেই গ্রামে যাবে এবং আমাদের মুখে পড়বে। আমি ঠিক সেই সময়ের অপেক্ষাতেই ছিলাম। ততক্ষণে এই ব্যাপারটা বুঝে গিয়েছিলাম যে এটা সম্পূর্ণ একটা সাজানো ব্যাপার, একজনকে ভয় দেখিয়ে সেখান থেকে দাঁড়িয়ে সেই জায়গাটা দখলদারি করা। তারপর আর কি, 2-2 4 করে ফেললাম। আর যখন আমি ওদেরকে ধরতে এসেই বারান্দা দিয়ে ছুটছিলাম, তখনই ভালো করে বুঝেছিলাম যে এই বাড়ির পিছন দিকে একটা বড় কাপড় বেঁধে তাদেরকে ওঠানো এবং নামানো হচ্ছে। আর সে নিজেকে কালো কাপড়ে মুড়ে রাখায় অন্ধকারাচ্ছন্ন 2 তলার বারান্দায় যখন যেখানে পাচ্ছে সেখানে লুকিয়ে পড়তে পারছিল। আমার মনে হয় না বিজয় যে ওই বাড়িটা বিক্রি করার পরে নিত্যানন্দ কাকাকে ওরা থাকতে দেবে বলে। যাই হোক, এটাই সমাজ, সম্পত্তি লোভ, আর লোভের ফলাফল এটাই। খুবই সহজে একটি কেস, তাই না বিজয়?